আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে কোয়ালিটিফুল টাইম ইউজ করছো এবং সেই সাথে চলাফেরা করার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ে বাংলাদেশের জলবায়ু পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের আলোচনাটি তোমাদের জন্য ফলপ্রসূ হয়েছে। আমি আশা করব ব্যক্তিগতভাবে যে তোমরা প্রত্যেকেই অবশ্যই ওই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের প্রথম পার্টটি অন্তত রিডিং করেছো। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। আশা করি তোমাদের প্রত্যেকের সাথে বইটি আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর তোমাদের ক্লাসের বই, এবং আজকে আমরা শুরু করব সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পার্ট থেকে, অর্থাৎ পৃষ্ঠা 64 থেকে। আশা করি তোমরা এর মধ্যে বইটি খুলে নাও, যেহেতু আমরা মাঝে মধ্যে এখান থেকে কিছু লাইন হাইলাইট করে থাকি, অর্থাৎ এই লাইনগুলো থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাতের কাছে পেন্সিলটি রাখবে। আজকে আমরা পড়ব বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে। আমরা এর আগে জেনেছি যে বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু, এবং এই এলাকাতে শীতকাল যেমন খুব বেশি তীব্র হয় না, তেমনি গ্রীষ্মকালও খুব বেশি তীব্র হয় না। আমাদের এখানে সহনশীল মাত্রাতেই শীত এবং গ্রীষ্মকালটা পার হয়ে থাকে। তো তাহলে আমরা দেখব এবার কেন আমাদের যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে জলবায়ু কাকে বলে? কোনো একটি এলাকায় দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থানটাকে বলা হচ্ছে, গড় যে অবস্থান সেটাকে বলা হচ্ছে জলবায়ু। যেমন প্রায় 30 থেকে 40 বছরের সময়ের, অর্থাৎ দীর্ঘ একটা সময়ের আবহাওয়ার গড় পরিমাপটা এখানে লাগে। নানা কারণে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন পরিলক্ষিত হয়, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যায় না। যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, শীতকালে শীত দেরিতে আসছে, আবার স্বল্প সময়ে চলেও যাচ্ছে। নদী, খাল, বিল শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। বন্যা, জলোচ্ছ্বাস এবং খরার প্রকোপ বাড়ছে। নদী, নালা, খাল, বিল শুকিয়ে যাচ্ছে। এর পেছনে প্রাকৃতিক কারণ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানবসৃষ্ট কারণও। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। এই বরফ গলা জলরাশি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণাংশের নিম্নাঞ্চল সহ পৃথিবীর সমুদ্র তীরবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকেই একসাথে গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। আর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ডই বেশি দায়ী। আমরা দেখছি যে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু আমরা এখন বুঝতে পারি যে আমাদের শীতকালটা দীর্ঘ সময় হচ্ছে না, শীতকাল হয়তোবা সময়ের আগে চলে আসছে, আবার এটা যে সময় পর্যন্ত থাকা দরকার সেটা হচ্ছে না। আমাদের বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা সেটা হচ্ছে না, আবার গ্রীষ্মকালে হয়তোবা আমাদের গরমের পরিমাণটা বেড়ে যাচ্ছে বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে আমরা বুঝতে পারছি যে আমাদের জলবায়ুর কিন্তু আসলে পরিবর্তন হয়ে গেছে। তো এই জলবায়ু পরিবর্তনের মূল কারণ আমরা বলছি আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কথা, আর বৈশ্বিক উষ্ণায়নের প্রধান ইফেক্টটাই হচ্ছে কিন্তু গ্রিন হাউস গ্যাস। তাহলে আমরা যে বলছি বৈশ্বিক উষ্ণায়ন, এটার জন্য প্রকৃতি যেমন দায়ী, তার চাইতে কিন্তু মানব সম্প্রদায় দায়ী বেশি। আমরা নানাভাবে আমাদের এই পৃথিবীটাকে উষ্ণ করে তুলছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা আমাদের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে আমরা আমাদের আবাদি জমি কেটে ফেলছি, গাছপালা কেটে ফেলছি, বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করছি, জ্বালানি খাতে আমরা গাছপালা ব্যবহার করছি, বা আমাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় আমাদের ভোগবিলাসিতার পরিমাণ অনেক বেড়ে গেছে। আমরা যন্ত্র নির্ভর হয়ে পড়ছি। সেই যন্ত্র তৈরি করা থেকে শুরু করে সেই যন্ত্রগুলো থেকে যে সাইড ইফেক্টগুলো, সেটাও কিন্তু আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলছে।
যেমন আমাদের এই যে প্রথম যখন করোনাটা ধরা পড়লো, এই যে করোনা ভাইরাস ধরা পড়লো, তখন আমাদের 2020 সালে যখন লকডাউন দেওয়া হলো, আমরা দেখেছি দীর্ঘ সময় পর্যন্ত লকডাউন থাকার ফলে যখন আমরা বাইরে যাচ্ছি না, আমরা ওরকমভাবে আমাদের যানবাহনের জ্বালানি পোড়াচ্ছি না, বা আমাদের যে দীর্ঘ সময় পর্যন্ত আমরা বিভিন্ন কলকারখানার বজ্র পদার্থ সেগুলো কমে গেছে, ফলে কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ অনেক উন্নত হয়েছিল, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি স্ট্যাবল হয়ে এসেছিল। আমরা তখন টিভিতে নানা ধরনের ভিডিওগুলো দেখেছি, বিভিন্ন দেশের ভিডিওগুলো দেখেছি, আমাদেরগুলো দেখেছি, যে আমাদের দেশে প্রকৃতিতে, বিশেষ করে আমাদের কক্সবাজার এলাকাতে বিচগুলোতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল, অনেক দূষণমুক্ত ছিল। এখন আবার যখন আমাদের লকডাউন খুলে দিয়েছে, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছি, তখন কিন্তু আবারও আমরা আমাদের পরিবেশকে সেই দূষিত করে তুলছি। আসলে এটার একটা মূল জিনিস কিন্তু হচ্ছে আমাদের নিজেদের সচেতনতা, আমরা কতটুকু নিজেরা দিতে পারবো বা কতটুকু আমরা আমাদের পরিবেশ থেকে নিচ্ছি। আমরা যে গ্রিন হাউস গ্যাসের কথা বলেছি, গ্রিন হাউস গ্যাস মূলত কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একসাথেই গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে। এই জায়গাটা অবশ্যই আন্ডারলাইন করবে। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো যখন অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয় তখনই পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। আর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডই কিন্তু দায়ী। মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণই সবচেয়ে বেশি। বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আগের তুলনায় বর্তমানে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের সঞ্চারের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। এ থেকে আমরা সহজেই জলবায়ু পরিবর্তনের বিপদটি বুঝতে পারি। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই। তবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যে পরিমাণে জ্বালানি ব্যবহার করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে ততটা জ্বালানির ব্যবহার হয় না। সেদিক থেকে জলবায়ু পরিবর্তন বা পরিবেশের বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোকে বেশি দায়ী বলে মনে করা হয়, যদিও তার ফলটা আমাদেরকেই ভোগ করতে হচ্ছে। আমরা যে বলছি যে বিভিন্ন গ্যাসের কথা, যে গ্রিন হাউস গ্যাস যখন বেড়ে যাচ্ছে তখন পরিবেশের উপর একটা ইফেক্ট পড়ছে। আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের মেরু অঞ্চলের যে বরফ আছে সেগুলো গলে যাচ্ছে। বরফ গলে যাওয়ার ফলে কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। আর আমরা জানি যখন পানির উচ্চতা বেড়ে যাবে তখন পানি তার স্বাভাবিক নিয়মে বা তার স্বাভাবিক গতিতে বৈশিষ্ট্য অনুযায়ী সে নিচের দিকে ধাবিত হবে। যখন সে নিচের দিকে ধাবিত হবে তখন দেখা যাবে পৃথিবীর যে সকল নিম্নাঞ্চল দেশগুলো রয়েছে বা একটু নিচু অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলো কিন্তু অবশ্যই প্লাবিত করবে। একসময় হয়তো বা এমনও হতে পারে যে সেই অঞ্চলগুলো ডুবেও যেতে পারে। সেইভাবে আমরা দেখি যে বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ, এই দেশে ওই পরিমাণে উন্নত দেশের মতো এত বেশি ফুয়েল খরচ হয় না বা জ্বালানি খরচ হয় না। তারপরও আমরা আমাদের ইটের ভাটায় বা আমাদের যে কলকারখানায় আমরা প্রচুর পরিমাণে জ্বালানি ব্যবহার করছি। এখান থেকে যে বজ্র তেলগুলো বের হচ্ছে বা যে বজ্র পদার্থগুলো বের হচ্ছে সেগুলো আমরা রিসাইকেল না করেই আবার আমরা বিভিন্ন নদীতে ফেলে দিচ্ছি। এই নদী থেকে সেগুলো সমুদ্রে মিশছে, ফলে আমাদের একদিকে যেমন নদীর পানি দূষিত হচ্ছে, তেমনি আবার এই যে আমরা যে ফুয়েলগুলি পোড়াচ্ছি, কার্বন ডাই গ্যাস উৎপাদন করছি, সে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদনের কারণে বা বেড়ে যাওয়ার কারণে আমাদের বায়ুমণ্ডলও কিন্তু দূষিত হচ্ছে। আমরা এরপরে দেখছি যে ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে একটি দেশের মোট আয়তনের শতকরা প্রায় 25% বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে এই বনভূমির পরিমাণ মাত্র 17%। তারপরও আমাদের গাছ ও পাহাড় কাটা ও অন্যান্য কারণে এই বনভূমির পরিমাণ ক্রমাগত কমে আসছে। ফলে সাম্প্রতিককালে বাংলাদেশে মোট বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কমে গেছে। আমরা বিশেষজ্ঞদের মত অনুযায়ী দেখছি যে একটি দেশে শতকরা 25% বনভূমি থাকা দরকার, কিন্তু সেখানে বাংলাদেশের বনভূমির পরিমাণ হচ্ছে 17%। আবার এই 17% থেকে আমরা নানা কারণে এখান থেকে বন কেটে ফেলছি। আমাদের নিজস্ব প্রয়োজনের জন্য আমরা বলছি আমাদের ফার্নিচার বা আমাদের আসবাবপত্র তৈরি করা দরকার, বা আমাদের জ্বালানি কাঠের প্রয়োজন, এই সকল, আবার আমাদের কখনো বা কলকারখানা নির্মাণের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য, কখনো বা আমাদের বাসস্থান নির্মাণের জন্য আমরা আমাদের বনভূমিকে কেটে উজাড় করছি।
ফলশ্রুতি কিন্তু ফল যে বিরূপ ফল রয়েছে বা যে ফল প্রভাবটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে, বা এখনও আমরা ভোগ করছি। কিন্তু পরবর্তী সময় এই হারে যদি আমরা গাছ কেটে ফেলি, আমাদের পরিবেশকে যদি আমরা উত্তপ্ত করে ফেলি, বা আমাদের দেশের তাপমাত্রা যদি আমরা বাড়িয়ে ফেলি, একসময় দেখা যাবে আমাদের বাংলাদেশ, এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমরা যে বাংলাদেশের কথা বলছি, সে বাংলাদেশ হয়তো বা একসময় মরুভূমিতে পরিণতও হতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের সচেতনতাই সবচাইতে বেশি প্রয়োজন, যে আমরা আমাদের পরিবেশকে কিভাবে করে সুন্দর রাখবো, কিভাবে দূষণমুক্ত রাখবো, কিভাবে আমাদের এই বাংলাদেশকে আরও সুন্দর রাখবো, পরিবেশটা কিভাবে সুন্দর থাকবে, সেটা কিন্তু আমাদেরকেই চিন্তা করতে হবে। এবং এর জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেজন্য সরকারের পাশাপাশি আমাদের সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আর তোমরা যারা আছো এখন, তোমাদেরকে তো আমরা বলবো যে আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের এমন কোনো কাজ করা উচিত না, বা করা বাতিল করতে হবে যাতে আমাদের পরিবেশের ক্ষতি হয়। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পাঠটি অবশ্যই কী করবে, রিডিং পড়বে। আল্লাহ হাফিজ।